হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের অনুষ্ঠানে একজন অতিথি উপস্থিত থাকেন। তিনি একজন নারী উদ্যোক্তা এবং তার কিন্তু আমরা জানা অজানা সকল তথ্য আজকে জানবো এবং তিনি পুরো অনুষ্ঠান জুড়েই আমাদের সাথে থাকবেন। এবং তিনি কিভাবে একজন সফল উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকেই শুনবো। তো দর্শক, আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন ফারজানা ববি। চলুন দর্শক, আমরা চলে যাই ফারজানা ববি আপুর কাছে। কেমন আছেন ফারজানা ববি? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি, মাশাআল্লাহ। আপনাকে দেখতে খুবই প্রিটি লাগছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে? ব্যস্ততা যাচ্ছে এখন একটু ফ্রি, বা ঈদের মধ্যে খুব ব্যস্ততা গিয়েছে। আচ্ছা, আমি আসলে কাজ করি কাস্টমাইজ ড্রেস নিয়ে, মূলত সাথে মেকিং ড্রেস অ্যাড হয়েছে। এটা হচ্ছে কাস্টমারের চাহিদা অনুযায়ী আর কি। তো ওই আমার ঈদের সময় প্রতি ঈদে খুব ব্যস্ত থাকি। এমনিতে সময় ব্যস্ত, বাট দুইটা ঈদে মানে বেশি ব্যস্ততা বেড়ে যায়, বলার মতো না, অনেক লোড যায়। তো ঈদের পরবর্তী সময়টা আমার একটু রিল্যাক্সের টাইম। তো এই সময়টা কিভাবে কাটান? বাবার বাড়িতে যাই, বাবার বাড়িতে গিয়ে একটু রিল্যাক্স নেই আর কি। আসলে মাঝে মাঝে কিন্তু একটু আমাদের ব্রেকে যাওয়াই উচিত, তাহলে আবারও নতুন আমরা উদ্যমী হয়ে আরো শক্তি সঞ্চয় করে কিন্তু বাকি কাজটা আমরা করতে পারি। চলে আসে। আপনি কাস্টমাইজ ড্রেস ডিজাইনের জগতে কিভাবে আসলেন? আমি আসলে কাস্টমাইজ ড্রেস জগতে আসলাম ছোটবেলা থেকে। আম্মুকে দেখতাম সেলাই করতো, তো ওই আম্মুর সেলাইটা আমার খুব মানে টানতো, মনে থেকে আমিও সেলাই করবো, আমার খুব ভালো লাগে। তো আম্মু খুব পছন্দ করতো না, কিন্তু আমার খুব ভালো লাগতো। আমি যখন দেখতাম আম্মু থাকতো না, তখন নিজে নিজে ডিজাইন করে ড্রেস করতাম। তো আমার আশেপাশের লোকজন মানে খুব পছন্দ করতো আমার ডিজাইন করা ড্রেসগুলো। বলতো যে তুমি তো ভালোই সুন্দর করে সেলাই করতে পারো, তো এটাকে তো তুমি মানে প্রফেশনাল হিসেবে নিতে পারো। মানে বিশেষ করে আমার এক আন্টি ছিল, সে আমরা যে বাসায় থাকতাম ওই আন্টি, সে আমাকে এভাবে বললো। পরে বললাম যে আন্টি, আমি তো ছোট মানুষ, আমাকে কে মানে টাকা দিয়ে কে আমার কাছ থেকে ড্রেস নেবে? বলে কি আমি নিব, আমি তোমার উৎসাহ দেখিয়েছেন। বাহ, দারুণ। এরপর থেকে আমার আর পিছুটা নেই, মানে আমার পিছনে ফিরতে হয়নি। আমি আমার স্টুডেন্ট লাইফ থেকে আমি স্বাবলম্বী। আমি এটা কত বছর আগে? এটা 2006 হবে। আচ্ছা আচ্ছা, তখন থেকে, হ্যাঁ অনেক আগে থেকে। তখন থেকেই আমি আমার যত লেখাপড়ার খরচ, আমার হাত খরচ, আমি কখনো আমার বাবা মার কাছ থেকে নিতাম না। আমি চেষ্টা মানে আমি যতটুকু পারতাম আমি চালাতাম, বাকিটা তারা দেখতো। আপনার পেজের নাম কি? আমার পেজের নাম হচ্ছে পূর্ণতা। পূর্ণতা, বাহ দারুণ। দর্শক, পূর্ণতা খুবই সুন্দর একটি নাম। আমি এই নামটা এর আগে কোনো পেজের শুনিনি। তো দর্শক, আপনারা চাইলেই কিন্তু কাস্টমাইজ ড্রেস যদি অর্ডার করতে চান, আপুর পেজে পূর্ণতা পেজে ইনবক্স করতে পারেন এবং সেখানে কিন্তু তার মোবাইল নাম্বারটা দেওয়া আছে, সেখানে আপনি মোবাইলেও কথা বলে নিতে পারেন। আপুর ডেলিভারি ম্যান আছে, একদম সময় মতো কিন্তু পৌঁছে দেবে। আসলে কতদিন আগে অর্ডারটা দিতে হয়? এটা আসলে কাস্টমারের চাহিদা অনুযায়ী, অনেক সময় এক সপ্তাহের মধ্যেও দিয়ে দিই। আবার মানে আমি তাকে জিজ্ঞেস করি আপনার কবে লাগবে, তার যদি মানে আর্জেন্ট হয় তাহলে আমি আর্জেন্ট ডেলিভারি দিয়ে দেই। আর উনি যদি বলেন যে সমস্যা নেই, আপনি আপনার সময় সুযোগ মতো দিবেন, এভাবে আর কি একটু লেট করে দেই। এবং অনেক বড় অর্ডার হলেও সেটাই করেন? না, অনেক বড় অর্ডার, হ্যাঁ অনেক বড় অর্ডার হলে তো ওনারা একটা টাইম দিয়ে দিবে যে আমার এই টাইমের মধ্যে এই কাজগুলো করতে পারবেন কিনা। তখন তো খুবই একটা মানে চ্যালেঞ্জিং এর বিষয় হয়ে যায় তখন। হ্যাঁ, চেষ্টা করি। সমস্ত কিছু কি নিজেই করেন না কর্মী আছে? না, আমার কর্মী আছে। আমার এর আগে 2জন কর্মী ছিল, এবার ঈদের 3জন আর কি, আলহামদুলিল্লাহ 3জন আমার আন্ডারে কাজ করে। ডেলিভারি ম্যান কয়জন? ডেলিভারি ম্যান আছে, পার্সোনাল ভাবে আছে, আবার এজেন্টের মাধ্যমে আছে, যখন যাকে কাজে লাগে। ডেলিভারি ম্যান তো আসলে সবসময় সবাইকে একরকম পাওয়া যায় না। হ্যাঁ, সেটাই। তো দর্শক, উনি কিন্তু নিজের কর্মের যেমন সংস্থান করছেন, তেমন কিন্তু ওনার যে কর্মীরা আছেন তাদেরও কিন্তু কর্মের সংস্থান করছেন। তার মানে উনি কিন্তু অর্থনৈতিক দিক থেকেও উনি অনেকটা সাপোর্ট করছেন। তো আমরা চাইলেই কিন্তু যে যার জায়গা থেকে অনলাইনে অনেক কিছু কাজ করতে পারি, যদি আপনার সেই আগ্রহটা থাকে এবং হচ্ছে পরিশ্রমীও হতে হবে, নিজের প্রতি আত্মবিশ্বাসও থাকতে হবে। সবকিছু মিলিয়ে আসলে নিজেকে ওইভাবে তৈরি করতে হবে যে আপু দেখেন স্টুডেন্ট লাইফ থেকেই কিন্তু তিনি এই বিজনেসগুলো করছেন, এই জন্য উনি এখন এত দক্ষ হয়েছেন এবং ওনার এত অর্ডারও আসে। আসলে একটা জিনিসের প্রতি কিন্তু লেগে থাকতে হবে, উনি লেগেছিলেন, তাই কিন্তু আজকে উনি একজন সফল নারী উদ্যোক্তা। আচ্ছা, কাস্টমাইজ ড্রেস মেকিং করতে ঠিক কি বোঝায় আসলে? এটা আসলে একটা গ্রাহকের চাহিদা, গ্রাহকের রুচি এবং গ্রাহকের
পছন্দ পছন্দের অনুযায়ী। রং ডিজাইন এগুলো মানে তার পছন্দ অনুযায়ী যে ড্রেসগুলো তৈরি করে নেয় আমাদের কাছ থেকে, সেটাই হচ্ছে কাস্টমাইজ ড্রেস। আচ্ছা, যেমন ধরেন আপনি একটা গাউন বানাতে চাচ্ছেন, এখন আপনি বলবেন সেই ডিজাইনটা আমি নিজে থেকে দিব আপনাকে। আপনি নিজে থেকেও দিতে পারেন, অথবা আপনার আপনি পেজে আমাকে যেগুলো বলতে পারেন, আছে বা আমি সেগুলো। আপনাকে ছবি পাঠাবো ও যে আচ্ছা, আপনি আচ্ছা, এই এটা তো ডিজাইন আপনি দারুণ। কোনটা বানাতে চান, তো আপনি সিলেক্ট করে দিবেন আপু যে এই ডিজাইনটা বানাবো। এরপর আসে ফেব্রিক চুজ, এরপর আচ্ছা। আমি আপনাকে ফেব্রিকের ছবি পাঠাবো অনেক, তো আপনি বলে দিবেন যে আপু আমার এই ফেব্রিকটা লাগবে, যেমন বিভিন্ন ম্যাটেরিয়ালে থাকে, লিলেন থাকে, সিল্ক থাকে, তো আপনি বলবেন যে আমার সিল্কের মধ্যে লাগবে, এই কালার লাগবে। তো এরপরে আসে মাপটা, মেজারমেন্টটা নিয়ে নেই আমি অনলাইনের মাধ্যমে নিয়ে নেই। আমার বিভিন্ন মানুষের থাকে না ওরকম, আমার একটা ওরকম সূত্র আছে, তো ওইভাবে আমি তাদেরকে বুঝিয়ে বলি যে এইভাবে করে মাপটা দিয়ে দেন, আমি মাপটা নিয়ে নেব। তারপর এইভাবে অনলাইনের মাধ্যমে করি। ইভেন আমি কিন্তু শুধু দেশে না, আমি দেশের বাইরে অনেক দেশে আমার মানে বানানো ড্রেস গিয়েছে, আর আমেরিকায় গিয়েছে সব থেকে বেশি, পর্যন্ত 2 লাখ টাকার উপরে আমার আমেরিকায় সেল হয়েছে। চমৎকার, কংগ্রাচুলেশন। দর্শক আপনারাও চাইলেই কিন্তু কাস্টমাইজ ড্রেস যেগুলো আপনাদের পছন্দ অনুযায়ী কালার এবং হচ্ছে কাপড় ডিজাইন এটা বলে দিলে বা কোন একটা ছবি যদি দেখান অথবা আপুর থেকেও কিন্তু কালেক্ট করে সেটাও আপনারা অর্ডার করতে পারেন। ওনার ড্রেসগুলো যেহেতু দেশের বাইরেও যাচ্ছে তার মানে মানসম্মত, আপনারা চাইলে এটা নিতে পারেন। আচ্ছা, আপনি কোন ধরনের কাস্টমাইজ পোশাক তৈরি করেন? আমি আসলে প্রথমে শুরু করেছিলাম বাচ্চাদের ড্রেস নিয়ে, যখন করোনা পরবর্তী সময়, ওই সময় তো আসলে সব উদ্যোক্তাদের আসলে উদ্যোগ হয়, শুরুটা হয় বেশিরভাগই আর কি আমাদের। তো তখন আর কি বাচ্চাদের ড্রেস নিয়ে শুরু করেছিলাম, কারণ বাচ্চাদের ড্রেসে কি পুঁজি কম লাগে। হ্যাঁ, তো আমার তখন আর কি অত ইনভেস্ট করার মতো ছিল না, তো ছোট ছোট ড্রেস বানিয়ে আমি, ওটা আমার আরেক কাস্টমার, সে আমার বহু বছরের রিপিট কাস্টমার, তিনি বুদ্ধি দিয়েছেন যে তুমি তো ভালো কাজ জানো, আমি অন্য বিজনেস করতে চেয়েছিলাম, তো ওই আপুই আমাকে বলছে তুমি তো সেলাই করতে পারো অনেক সুন্দর, তুমি বাচ্চাদের ড্রেস নিয়ে কাজ করো। পরে আমি ওই বাচ্চাদের ড্রেস বানিয়ে ওই আপুকেই প্রথম পাঠাই, মানে যিনি আমাকে এই আইডিয়াটা দিয়েছেন তাকেই আমি প্রথম কাস্টমার বানাই। তারপর এইভাবে হঠাৎ করে বড় একটা গ্রুপ আছে, ওই গ্রুপ থেকে অর্ডার আসে, ঢাকার বাইরে থেকে অর্ডার আসে, দেখলাম বেশ ভালোই। আর পেজটা মূলত আমার না, পেজটা আমার হাজবেন্ড খুলেছিল, আমি ওই পেজটাকে বলছি তুমি তো এখানে কিছু করো না, আমি একটু বিজনেসটা করি। ও ফার্স্টে আসলে ঘি মধু এগুলো সেল করার জন্য পেজটাই করেছিল। পরে ভাইয়া আমার এক কাজিনকে বললাম যে আমি এরকম ড্রেস নিয়ে করবো, তার আমাকে একটা পেজ খুলে দিবেন। বলে কি পেজ খোলার দরকার নেই, তুমি ওটাতেই করো, ওটাই ভালো হবে। শুধু 2টা পেজ কিভাবে আবার মেইনটেইন করাও তো মুশকিল, সময় তো দিতে হবে, তুমি ওটাকেই তুমি করো, সমস্যা নেই। পরে এইভাবে আর কি করা, কিন্তু নামটা আমার দেওয়া। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনার নামটা তো দারুণ, একদম মানে আনকমন একটি নাম। আচ্ছা, একজন ক্লায়েন্ট যখন ড্রেসের অর্ডার দেন তখন আপনি কাজ শুরু করেন কিভাবে? ক্লায়েন্ট যখন অর্ডার দেন তখন প্রথমে তার মাপটা মেজারমেন্ট নিয়ে নেই, তার ধরন বুঝে নেই, কাস্টমার কি ধরনের পছন্দ, তার রুচি সম্পর্কে ওই সব কিছু আর কি জেনে নিয়ে তারপর আমি ডিজাইন একটা জাস্ট ডিজাইন বা আইডিয়া তাকে বলি, তারপর সে যখন বলে যে হ্যাঁ ঠিক আছে, এরপর সবকিছু মেজারমেন্ট নিয়ে বানিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকি। ওয়াও, আচ্ছা আপনি কি নিজেই ডিজাইন করেন না টিমের সাহায্য নেন? আমার ডিজাইন আমি নিজেই করি, আর আমার দেখা গেছে আমার যারা আছেন আমার কাজ করেন ওদেরকে ডিজাইন বুঝিয়ে বলে দেই, ওরা করে ফেলে। আর বেশিরভাগ যে মানে হেভি ডিজাইনগুলো থাকে ওগুলো আমি নিজের হাতে করি, মানে আমি কাউকে নর্মাল যেগুলো ওগুলো দেখা গেছে আমি কারিগর দিয়ে করাই, আর যেগুলো দেখা গেছে একটু ভালো একটু খুব স্পেশাল কিছু থাকে না, যেমন কিছুদিন আগে একটা ড্রেস করেছি, ফ্লাইং ড্রেস, ওটা আমার এবার প্রথম করা ফ্লাইং ড্রেস, আমার করা হয়নি। এক আপু আমার রিপিট কাস্টমার, উনি মালদ্বীপ যাবে, পরে বললো যে আমাকে একটা ফ্লাইং ড্রেস করে দিতে পারবে। পরে আমারও খুব ইচ্ছা ছিল একটা ফ্লাইং ড্রেস মানে করার, তো ভাবলাম হ্যাঁ আপু আমি পারবো, কিন্তু ওই টাইমে আমার প্রচন্ড প্রেশার ছিল ঈদের। আপু বলছিল যে তুমি তো ঈদের অনেক প্রেশারে আছো, নিবা? আমি হ্যাঁ আপু নিবো, কারণ আমার একটা খুব করার শখ আছে এই ড্রেস, আমি অবশ্যই নিব। পরে আপুর ড্রেসটা করে দিয়েছি টাইম মতোই। বাহ, চমৎকার। আপনার সবচেয়ে সফল বা চ্যালেঞ্জিং কোনো প্রজেক্টের অভিজ্ঞতা শেয়ার করেন? আমার চ্যালেঞ্জিং সফল, হ্যাঁ অনেকগুলো আছে, তার মধ্যে
একটা ছিল যে আমেরিকায় মানে ব্লাউজ, অনেকগুলো ব্লাউজের জামদানি, খুব এক্সপেন্সিভ জামদানি ব্লাউজের অর্ডার ছিল অনেকগুলো, সেগুলো টাইম মতো দিতে পেরেছিলাম, মানে সময় মতো দিয়েছিল 2 দিন। মানে যারা অর্ডার দিয়েছে তারাও মানে খুব বারবার বলছিল যে আপু আপনি পারবেন পারবেন, আমি বলছি হ্যাঁ পারবো, আমার লোক আছে বা নিজে মিলে আপনাদেরকে করে দিতে পারবো। এটা ছিল একটা। আরেকটা ছিল সেটা হচ্ছে বড় একটা অর্ডার, এটাও বড় অর্ডার ছিল বাট ওটা আরো বেশি বড়, একটা বিয়ের অর্ডার ছিল। মানে ওই বিয়ের কনের পোশাক, মেহেন্দি, হলুদ, বৌভাত, বিয়ে যত পোশাক আছে, হ্যাঁ যত পোশাক আছে ইভেন সব তো আমি করে দিয়েছি। ইভেন গায়ে হলুদে যে আত্মীয়রা যে একরকম ড্রেস পরে সবার ড্রেস আমি মেক করে দিয়েছি। বাহ চমৎকার। তাও ওটাও চ্যালেঞ্জ কেন বলছি, ওটা ঈদের ঠিক কয়েকদিন পরে ছিল, মানে কয়েকদিন পর, তার মানে তখন তো আপনার কর্মীও ছিল না, সবাই ঈদের ছুটিতে ছিল। হ্যাঁ আমার ঈদের আগে সব মানে করতে হবে, এটা রেডি করে, আর ঈদের আগে তো আরো কত কাজ, ড্রেস আর একই রকম ড্রেস সবার, তো ওই মেজারমেন্ট জানি উল্টা পাল্টা না হয়, সেটাও কিন্তু একটা মানে অনেক বড় ব্যাপার, কাটার সময়, সেলাইয়ের সময় প্রত্যেকটা ধাপে ধাপে মানে সতর্কভাবে কাজ করতে মানে হয়েছে। পুরাটাই চ্যালেঞ্জিং ছিল, মহা চ্যালেঞ্জিং। সেটা আর কি একদম ঠিক মতো ওরাও ভয় পাচ্ছিল যে আল্লাহ ববি তুমি কি পারবা পারবা, আমি হ্যাঁ পারবো, পারবো না কেন, না পারলে কি আমি হবে। নিজের প্রতি আত্মবিশ্বাস থেকে আপনি হ্যাঁ বলেছেন, ঠিকই সবকিছু একদম পারফেক্ট, একদম রিভিউ খুব ভালো এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা কত সালের ঘটনা? ইভেন ওদের শুধু এটা না, ওদের আরো কয়েকটা বিয়ে, মানে ওদের রিলেটিভসদের বিয়ে, এরকম আমি সব কাজ করেছি। আচ্ছা আচ্ছা। আবার ওর খালা থাকে আমেরিকা, উনি আসলে উনার যত ড্রেস আছে সব আমার কাছ থেকে মেক করে নিয়ে যাবে, উনার মেয়ের। তো আমার হচ্ছে কি মানে কাস্টমার খুব বেশি না, কিন্তু যারা আমার কাস্টমার সব রিভিউ, এই রিভিউর জন্য আমার নতুন কাস্টমার, হ্যাঁ মানে নতুনদের জায়গা খুব কম হচ্ছে। হ্যাঁ রাইট, মানে যে একবার হয় মানে সে আপনার কাজের প্রেমে পড়ে যাচ্ছে এবং সে অর্ডার করছে। কাস্টমাইজ মানে প্রথমে শুরু করেছিলাম বাচ্চাদের ড্রেস নিয়ে, যেমন এক আপু বাচ্চাদের ড্রেস, তার বাচ্চার ড্রেস আমাকে ছাড়া বানাবে না, করলাম পরে একদিন আমি যে ড্রেস মেকিং করতে পারি এটা আসলে অনেকে জানতো না, তো আমি কথা বললো যে এরকম ড্রেস বানাতে পারো, আমি হ্যাঁ পারি। আসলে কিন্তু আমি ড্রেস মেকিং ই আগে করতাম অফলাইনে, আর অনলাইনে কিন্তু শুরু করেছি যে বাচ্চাদের ড্রেস নিয়ে। তো পরে হ্যাঁ আমি মনে মানে নিজে মনে ভাবছি ওটা তো আমি বেশি ভালো পারি। পরে যখন ড্রেস মেকিং নিচ্ছি মানে নতুন পর ভাবলাম যে পেজের এটার সাথে সাথে কাস্টমাইজ সাথে ড্রেস মেকিং ও অ্যাড করি। এখন আমার কাস্টমাইজার থেকে ড্রেস মেকিং বেশি অর্ডার আসে। বাহ দারুণ দারুণ। এটা আবার একটা বলে দিচ্ছি, অনেকে করতে পারে, দর্শকের উদ্দেশ্যে বলুন। অনেকে ভাবতে পারেন যে ড্রেস মেকিং তাহলে মাপটা কিভাবে নিব বা আমার ড্রেস আপনাকে কিভাবে পৌঁছাবো। সেই ক্ষেত্রে হচ্ছে আমি আপনাদের নাম অ্যাড্রেস দিবেন, আমার ডেলিভারি ম্যান আপনার বাসায় চলে যাবে, সেখান থেকে ড্রেস এনে সে আমার বাসায় দিয়ে যাবে। আমি ড্রেস আপনি অবশ্যই মেজারমেন্ট দিয়ে দিবেন সে তার কাছে মেজারমেন্ট, এবং আপনি কি ড্রেস বানাবেন সেই ড্রেসগুলো, আর সেই ড্রেস আমি মেক করে আমি আবার ডেলিভারি ম্যানের কাছে পাঠাবো। কিন্তু আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আমি কি 2বার ডেলিভারি চার্জ দিব এর জন্য? না, 2বার দিবেন না, একবার দিবেন, একবার আপনি দিবেন, একবার আমরা বিয়ার করব। বাহ, এটা তো আপনারও একটু খরচ বেশি হয়ে যায়, কিন্তু হলেও মানে আমার ভালো লাগে কাস্টমারের সুবিধার জন্য এই মানে আমি এরকম কিন্তু কেউ করে না। আপনার সিস্টেমটা ভালো, যদি একটু ব্যয়বহুল তারপরে হ্যাঁ হ্যাঁ এটা করি কেন যে কাস্টমারের সুবিধার জন্যই। কারণ স্বাভাবিক আপনি ধরেন আপনি একটা ড্রেস বানাবেন, এখন আপনার 2বার চার্জ দিতে, আমাদের কিন্তু ডেলিভারি চার্জ দিতে খুব কষ্ট লাগে। হ্যাঁ একটা ড্রেস বা কিছু কিনতে গেলে আগে আমার মনে পড়ে যে ডেলিভারি চার্জটা, অথচ আমরা কিন্তু যখন মার্কেটে যাই তখন কিন্তু আমরা অনেকগুলো টাকা দিয়েই যাচ্ছি, তাই না? আমাদের যাতায়াত খরচটা হিসাব করুন, যাওয়া এবং আসা, আবার তার সাথে কিছু খাওয়া দাওয়া, মানে যাওয়া আসা, আর আপনারা শুধু তো যাওয়ারটা আপনি নিচ্ছেন, আসারটা তো আর নিচ্ছেন না। তো সেই ক্ষেত্রে আসলে আমার মনে হয় অনলাইনে অর্ডার করা ব্যয়বহুল না, মানে আমি যেটা মনে করি। মানে আমার এই সিস্টেমের জন্য দেখা গেছে অনেকেই মফস্বল শহরে থাকে, তাদের নাকি মন মতো ড্রেস হয় না, তো ওই আপুরা, অনেক আপুরা আছে চাকরিজীবী, ওনারা পাঠিয়ে দেয় আমার কাছে। আবার কিছু আপু আছে ব্যাংকে জব করে, স্কুলে জব করে, কলেজের টিচার,
উনারা সবাই, কারণ ব্যস্ত ব্যস্ত থাকে তো ওনারা আসলে সবাই বের ব্যস্ত। হয়ে যে টেইলার্সের কাছে যাবে ওই সময়টা তো ওই নেই। সময়টা হয় না, হয় না হ্যাঁ, আসলে, হয় না। এজন্য কারণ তাদের কাছে রাস্তায় তো এটা অনেক জ্যামও best তো option, থাকে, মানে হ্যাঁ। সময়টা কিভাবে সেভ করবে মানুষ। হ্যাঁ। অনলাইনে হচ্ছে একটা সুন্দর মাধ্যম আসলে। আচ্ছা, সেটাই। যারা এই পেশায় আসতে চায় তারা আসলে কিভাবে আসবে, কি করতে হবে, একটু পরামর্শ দিন দর্শকদের। যারা এই পেশায় আসতে চান তাদের এবং এটা কি আসলে মানে সম্ভাবনাময় শিল্প কিনা সে বিষয়ে বলুন। যারা এই 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 মধ্যে আসতে চান তাদের উদ্দেশ্যে থাকবে হচ্ছে প্রথমে কাজটাকে ভালোবাসতে হবে, ধৈর্য থাকতে হবে এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী কাজ কি, কাস্টমারের চাহিদাগুলো কি সেই বিষয়ে আমাদের জ্ঞান থাকতে হবে। আগে জ্ঞান অর্জন করে তারপরে এই পথে পা দিতে হবে। কারণ যে কাজই করেন আপনি, শুধু এই কাজ না, যে কোনো কাজ, যে কোনো উদ্যোগের কাজই করেন না কেন, প্রতিটা কাজেই শিক্ষা অর্জন করতে হবে। আগে আপনাকে শিখে পড়ে তারপর আপনাকে আসতে হবে। আপনি জানা শোনা নেই হুট করে একটা বিজনেস করলেন তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। আপনাকে প্রতিটা বিষয় জানতে হবে, বুঝতে হবে, সময় দিতে হবে, আর সবচেয়ে বড় কথা ধৈর্য এবং পরিশ্রম করতে হবে, তাহলেই আপনি সফল হবেন ইনশাআল্লাহ। আসলে দর্শক, সকল কাজে কিন্তু সময় দিতে হয়, একবারে আসলে কোনো কিছু হয় না। এই যে যারা চিন্তা করেন যে অল্প সময়ে খুব বেশি সেল করব বা অল্প সময়ে আমি একজন বড় উদ্যোক্তা হয়ে যাব, এটা আসলে একটা ভুল চিন্তা। দরকার হলে আপনি যদি আর একদমই সফল উদ্যোক্তা হতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রয়োজনে অন্য কারোর অধীনে কিছুদিন কাজও করে এসে অভিজ্ঞতাটা আনতে হবে এবং আপনার কিন্তু একজন ভালো পরামর্শক দরকার। একজন ভালো পরামর্শকই কিন্তু আপনাকে সঠিক পথটা দেখাবে এবং ওই যে স্থির করে আসতে হবে, লক্ষ্যটা স্থির রাখতে হবে যে আমি আসলে এইটা করব। অনেক সময় দেখা যায় যে আপু একটা কাজ করছেন, সেটা দেখে আরেকজন উদ্যোক্তা উৎসাহ হয়ে তার কাজটা রেখে, মানে সে যে বিজনেসটা করতো সেটা রেখে আপুর কাজটা করা শুরু করলো। এই যে উৎসাহ নিয়ে আরেকজনেরটা দেখে, এটা আসলে তো ঠিক না। কারণ কিছুদিন পর উনি যে বিষয়ে দক্ষ, আপনি কিন্তু সে বিষয়ে দক্ষ না, তখন হবে কি উনার কাজটা আপনি করতে পারছেন না, নিজেরটাও নষ্ট করলেন। তো যেটাতে আপনি দক্ষ আছেন সেটাতে আরো মানে কোর্সের মাধ্যমে স্কিলড হয়ে পড়ালেখা করে তারপরে কিন্তু আপনি একটা বিজনেসে হাত দেন। আর বিজনেসের জন্য যে আপনাকে অনেক টাকা পুঁজি নিয়ে করতে হবে তা কিন্তু না, স্বল্প পুঁজিতেও প্রথমে কিন্তু বিজনেসটা শুরু করতে হবে এবং যে লাভটা আসবে, মানে আসলে কি 6 থেকে 1 বছর আমাদের লাভের আশা বাদই দিতে হবে, কি বলেন আপনি? কারণ পরিচিতিরও একটা ব্যাপার আছে। অবশ্যই, প্রচারে কিন্তু প্রসার। আজ থেকে 2 বছর আগে কিন্তু আমার এরকম পরিচিত ছিল না, এখন যেমন পরিচিতি আছে ওরকম ছিল না। আমার বেশিরভাগ কাস্টমার ছিল অফলাইনে, যারা আগে ছোটবেলা থেকে আমাকে চেনে তারা, কিন্তু এখন আমার অফলাইনের কাস্টমার থেকে অনলাইনের কাস্টমার বেশি। ইভেন মানে বনশ্রীতে আমার সব থেকে বেশি কাস্টমার। মাঝে মাঝে কি আপনি যে ডেলিভারি চার্জ ফ্রি এই টাইপের অফার দেন? কিছু অফার দিলেও কিন্তু অনেক কাস্টমার তখন নক দেয়। নক করে। তো এই ধরনের অফারও আমাদের মাঝে মাঝে রাখা উচিত। আর প্রচারে প্রসার, যেটা আপু বললেন, আসলে নিজেদের পণ্যটা তো প্রচারও করতে হবে, এই জন্য কিন্তু আপনাকে অবশ্যই আপডেট থাকতে হবে। আপু যেটা বললেন, ডিজিটালি ট্রেন্ড হতে হবে, যে আসলে এখন বাজারে কি পণ্যের চাহিদা চলছে, কি পণ্যের ট্রেন্ড চলছে, সে বিষয়ে কিন্তু আপনাকে প্রতিনিয়ত আপডেট থাকতে হবে। এটা না যে আমি এক গাদা পণ্য নিয়ে বসে গেলাম, তারপর লস হয়ে গেলে ব্যবসাটা ছেড়ে দিলাম, সেটা না। আপনি যখন আসবেন পাকাপোক্তভাবে আসবেন। ডিজাইনার করতে হবে। হ্যাঁ, কত কিছু তো বের হচ্ছে, সব দিকে মানে চোখ কান খোলা রাখতে হবে এবং যে বিষয়ে কাজ করছেন ওই বিষয় নিয়ে আসলে পড়ালেখা করতে হবে, মানে এটা নিয়েই চলতে হবে। ধৈর্য থাকতে হবে। অবশ্যই। অনেকে না ভাবে কি যে আজকে বিজনেস করলাম, কালকে আমি লাভের মুখ দেখবো, এটা কিন্তু হবে না, কোনোভাবেই হবে না। ধৈর্য ধরে রাখতে হবে। আস্তে আস্তে যখন আপনি আপনার, আর সবচেয়ে বড় কথা, আপনার কাজ যদি ভালো হয় আপনি এমনি হবে, আপনি সেটা এটা অভিজ্ঞতার উপরে। আসলে অভিজ্ঞ হলে কিন্তু কাজও সুন্দর হয়। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমার একটা আউটলেট অবশ্যই থাকবে, আর সেই সাথে একটা প্রোডাকশন হাউস থাকবে। আচ্ছা, মানে আমার খুব ইচ্ছে। এটা কি ঢাকার মধ্যে না নিজে যেমন কাজ করব, আমি চাই আমার আন্ডারে অনেকজন কাজ করবে। অবশ্যই, আমি জানি সবাইকে কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারি। অবশ্যই। হ্যাঁ, এটা তো আসলে অপার সম্ভাবনাময় একটি শিল্প আমি বলবো, কারণ এটা আপনি ঘরে বসে করতে পাচ্ছেন, অনলাইনে করতে পাচ্ছেন, আপনি সবার হচ্ছে কর্মসংস্থান করছেন, আমাদের অর্থনৈতিক দিক থেকেও কিন্তু লাভবান হচ্ছে। আমি দেশের বাইরে থেকেও টাকা আনছি, তাহলে এটা তো আসলে আমাদের, মানে আমরা দেশের জন্য কিন্তু কাজ করছি, আমি এটাই বলবো। নীরবে কাজ করে যাচ্ছি কিন্তু। একদম, হ্যাঁ। তো আপু আসলে কিন্তু আমরা
কথা বলতে বলতে অনেকটা সময় পার করে ফেলেছি, এটা বোঝাই যায়নি যে আমরা আসলে কত সময় পার আসলে, করলাম। হ্যাঁ। তো আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনার কেমন লাগলো আমাদের নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এসে? আমার আসলে খুবই ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। প্রতিটা নারীদেরই কিছু গল্প থাকে, আমাদের গল্প শোনার মতো আসলে লোক পাওয়া যায় না অনেক সময়। তো এইসব অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের গল্প, কিছু অ্যাডভাইস আপনাদেরকে জানাতে পারি, এটাই সব থেকে বড় বিষয়। আর অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এমন একটা প্ল্যাটফর্মে ইনভাইট করার জন্য। আসলে প্রথমে খুব নার্ভাস লাগছিল, কিন্তু এখন কথা বলতে বলতে মনে হচ্ছে যে আরো হয়েছে, আরো অনেক কিছু বলার আছে, আরো অনেক প্রশ্ন করব, কেন সময় শেষ হলো। সেটাই, আমি নিজেও তো মানে অবাক হচ্ছি যে এত তাড়াতাড়ি দ্রুত মানে সময়টা চলে গেল। আরো গল্প করি, অবশ্যই আমরা আল্লাহ আমি কি বলবো কথা নেই। এমনই হয় আসলে, যখন নিজের মনের কথাগুলো শেয়ার করা যায় মুক্তভাবে। এখন কিন্তু আপনার কোনো চাপ নেই, কোনো টেনশন নেই, কিছু নেই। আমার যে মনের কথাগুলা, সেই প্রশ্নগুলো কিন্তু আপনি করছেন যে আমার যে কাজ বা আমি কি চাই, ভবিষ্যতে কি চাই, এবং সবার জন্য আপনি আসলে কি করছেন। এইভাবে করে আসলে কেউ বলে না, জিজ্ঞাসা করে না, এইভাবে সময় নেই কারো। এইভাবে ভালো লেগেছে অনুষ্ঠানটা, যে শুধু আমি না, আমার মতো অনেক নারীরা আসবেন, তারা আপনাদের মনের কথাগুলো বলবেন, ভালো লাগবে, সত্যি খুব ভালো লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো আয়োজনে আপনাকে আমরা ইনভাইট করব ইনশাআল্লাহ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে জয়েন হতে পারেন। সেক্ষেত্রে আমাদের এই পোস্টের কমেন্ট বক্সে গিয়ে আপনার নাম, আপনার পেজের নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার ডেজিগনেশন এবং ছোট করে আপনার একটি সিভি আপনি কমেন্টসে দিবেন, এবং আমাদের অফিস থেকে কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে। তো দর্শক, প্রতি পর্বেই কিন্তু আমাদের চেষ্টা থাকে নারী স্বাবলম্বিতা এবং নারী সুন্দর জীবনযাপন করুক, এই প্রত্যাশায় শেষ করছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।